ঢাবির কর্মকর্তা কর্মচারীদের পর শিক্ষকদেরও শাটডাউন স্থগিত। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত, চাকসুতে জমজমাট প্রচার প্রচারণা। পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটন শুরু। রেজিস্ট্রেশন করে প্রতিদিন যেতে পারবে 2000, রাতে থাকা যাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে। চুয়াডাঙ্গায় 10 দিনে 75টি বৈদ্যুতিক মিটার চুরি। মোবাইল নম্বর রেখে যাচ্ছে চোর, টাকা দিলেই পাচ্ছেন ফেরত। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি শরীফ রওশন। কর্মকর্তা কর্মচারীদের পর এবার শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বিকেলে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষক ফোরামের নেতারা। এর আগে পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির কারণে সকাল থেকেই বন্ধ থাকে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক সকল কার্যক্রম। এক পর্যায়ে বিকেলে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতাকর্মীরা। অন্যদিকে আগেই কর্মসূচি প্রত্যাহার করায় সকাল থেকেই কাজে যোগ দেন কর্মকর্তা এবং কর্মচারীরা। বুধবার 7 কর্মদিবসের জন্য শাটডাউন স্থগিত করেন তারা। গত 20 সেপ্টেম্বর পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি এবং হাতাহাতি হয়। প্রতিবাদে পরদিন থেকেই শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এখন যে ক্লাস পরীক্ষা যেগুলো বন্ধ আছে এগুলো থেকে সবাই আবার বিশ্ববিদ্যালয়টাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যা করণীয় সেটা করবেন আর কি। যে কোনো মূল্যে এই বিশ্ববিদ্যালয়কে খোলা রাখতে হবে এবং চিহ্নিত এই কতিপয় সন্ত্রাসীদেরকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাকসু নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদ এবং ইনস্টিটিউটের প্রচারণা চালান তারা। সকালে ছাত্রদল মনোনীত প্যানেল সমাজবিজ্ঞান অনুষদ এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল ব্যবসা প্রশাসন অনুষদে প্রচারণা চালায়। এ সময় শিক্ষার্থী বান্ধব বিভিন্ন প্রতিশ্রুতি দেন তারা। একই সঙ্গে নির্বাচনী ইশতেহারে কোনো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়েও মতামত দেন প্রার্থীরা। এর আগে চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 415 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রকাশ করা হয়েছে খসড়া ব্যালট নাম্বারও। এদিকে দুপুরে সিনেট কক্ষে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পরিকল্পনা নিয়ে বিভিন্ন বাহিনী এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন মতাদর্শের বিভিন্ন প্যানেলের বিভিন্ন রাজনৈতিক দলের স্বতন্ত্র প্রার্থী সবাই একে অপরের সাথে যে কুশল বিনিময় করছে, এটা আসলে আমাদের জন্য বড় পাওয়া। আমরা একটি উৎসবমুখর আমেজের একটা অবস্থা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যে তাদের ভোট দিতে খুব আগ্রহী। শিক্ষার্থীরা চাই হচ্ছে এমন একটা প্যানেল এখানে নির্বাচিত হোক যারা শুধুমাত্র দল এবং মতের কারণে কারো প্রতি সহিংস আচরণ করবে না, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ইশতেহারে আমাদের যদি মন মতো বিষয়গুলো থাকে এবং যদি মনে হয় যে বাস্তবসম্মত, এগুলো আপনারা প্রতিশ্রুতি দিবেন এবং বাস্তবায়ন করতে পারবেন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই কেবলমাত্র ভোট। তারা তাদের প্রত্যাশাগুলো আমাদের কাছে ব্যক্ত করতে চাচ্ছে, তারা আমাদের কাছ থেকে আমাদের ইশতেহার শুনতে চাচ্ছে, আমরা তাদের কাছ থেকে তাদের চাহিদাগুলো জেনে নিচ্ছি। আমরা বেশ স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, কারণ শিক্ষার্থীরা জানে, তারা খুব সচেতন যে অতীতে তাদের পাশে কারা ছিল। তারা আমাদেরকে খুব সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে, তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করছে এবং সবাই আনন্দিত যে এত বছর পরে চাকসু হচ্ছে। বাহিরের কেউ যেন নির্বাচনকে ইনফ্লুয়েন্স করতে না পারে, কোনো দল মত গোষ্ঠীর, সেই জায়গা থেকে আমরা বদ্ধপরিকর। আমাদের ডিফারেন্ট লেয়ারে আমরা সেই কাজগুলো করব। আমরা হল সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ ধরনের কোনো জটলা তৈরি করা বা কোনো ধরনের বহিরাগতরা এসে এখানে ক্যাম্পাস পরিবেশ বিনষ্ট করাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সেটিকে বন্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে সীমিত পরিসরে পর্যটক যেতে পারবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে
কথা বলেন তিনি। প্রতিদিন 2000 পর্যটককে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি দেওয়া হবে। নভেম্বর এবং ডিসেম্বরে শুধু দিনে অবস্থান করতে পারবেন পর্যটকরা, আর পরবর্তীতে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাতেও দ্বীপটিতে অবস্থান করা যাবে। পরিবেশ রক্ষার নীতিমালা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পর্যটকরা আচরণ বিধিতে অভ্যস্ত হলে ভবিষ্যতে আরও বেশি পর্যটক যেতে পারবেন। আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, আইদার বিং মোটিভেটেড অর বিং বায়াসড, প্লিজ ডু ইউর অ্যানালিসিস রাইট। 1 নভেম্বর থেকে আশা করছি খুলব, সীমিত যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি। এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে। আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারবো, যেটা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। এবছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার শহরের জেটি ঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, যেমনটা বলছিলাম যে 1 নভেম্বর থেকে সীমিত পরিসরে পর্যটকরা যেতে পারবে সেন্ট মার্টিনে, সেক্ষেত্রে পর্যটন শুরুর খবরে কি বলছেন ব্যবসায়ীরা? রোশন, ব্যবসায়ীদের জন্য একদিকে যেমন এই খবরটি স্বস্তির, পাশাপাশি অসন্তুষ্টিও কিন্তু রয়েছে। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি যারা দ্বীপে বসবাস করেন, এর পাশাপাশি এখানে যারা কক্সবাজার শহর থেকে জাহাজ পরিচালনা করেন কিংবা টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ পরিচালনা করেন, তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, যেহেতু নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসে আসলে রাত যাপনের যে সুযোগ রাখা হয়নি, সেই জায়গাটিতে তাদের অসন্তুষ্টি রয়েছে। এটি হচ্ছে যেহেতু কক্সবাজার শহর থেকে যেহেতু এই জাহাজগুলো যাবে, এখানে 6 ঘন্টা আসলে দীর্ঘ পথ বঙ্গোপসাগর হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদের সেন্ট মার্টিন দ্বীপে যেতে হয়। সেক্ষেত্রে সকাল 6টায়ও যদি কোনো জাহাজ আসলে কক্সবাজার শহর থেকে যাত্রা শুরু করে, সেক্ষেত্রে সেই জাহাজটি পৌঁছতে সময় লাগবে দুপুর 12টা, এবং বিকেল 3টায় যদি সেদিক থেকে আবার ফিরতি পথে আবার রওনা হয় কক্সবাজারের দিকে, সেক্ষেত্রে কিন্তু কক্সবাজার শহরে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যাবে। এই যে অল্প একটি সময় সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানের সুযোগ, সেই সুযোগটির কারণে কিন্তু পর্যটকদের অনেকে, বিশেষ করে যাত্রার যে ধকলটি 12 ঘন্টা যাতায়াতের ক্ষেত্রে যে 12 ঘন্টা চলে যাবে, সেই যাতায়াতের ধকলটি আসলে নিয়ে অনেক পর্যটক সেখানে যাতায়াতের ক্ষেত্রে আগ্রহী হবেন না, সেই আশঙ্কা কিন্তু ব্যবসায়ীরা করছেন। তবে ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসে যে রাত যাপনের সুযোগটি রাখা হয়েছে, সে ব্যাপারে কিন্তু তাদের সন্তুষ্টির কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং মাত্র 2000 পর্যটক আসলে যাতায়াতের যে সুযোগ রাখা হচ্ছে, সেটি নিয়েও কিন্তু পুরোপুরি সন্তুষ্টিও নয় এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং সেন্ট মার্টিন দ্বীপের কথা যদি বলি, যেহেতু সারা বছর আসলে বছরের 9 মাসেরও বেশি সময় পর্যটন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু একটি দুঃসময় আসলে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের যাচ্ছেন, যেহেতু সেখানে পর্যটন নির্ভর অধিকাংশ মানুষের, কিন্তু পর্যটন ব্যবসার উপর অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে। সেই ক্ষেত্রে দীর্ঘ সময় যে বন্ধ গিয়েছে, সেই ক্ষেত্রে তাদের যে দুঃসময়টি আসলে যাচ্ছে, সেটি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে তারা কিন্তু সামনের মৌসুমে আশা করছেন। রোশন, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। খাগড়াছড়িতে মারমার স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাহাড়ি সংগঠনগুলো। ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই অবরোধ। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। জেলা সদরের সিঙ্গিল নালা এলাকায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় ধর্ষণে জড়িত সবাইকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচির কারণে জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন, বন্ধ ছিল অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পরিবহনও। মঙ্গলবার রাতে সিঙ্গিনালা এলাকায় 8ম শ্রেণীর এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন 3 জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করে ভিকটিমের বাবা। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দেয় সেনাবাহিনী।
পাবনায় সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে নির্বাচন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে বেড়া উপজেলার বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হন, পরে উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এ সময় পাবনা 1 এবং পাবনা 2 সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। অবিলম্বে দাবি মেনে না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ এবং অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মালিক শ্রমিকরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অটোরিকশা চালক এবং মালিকরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। এর আগে নগরের চৌহাট্টায় আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়ে মিছিল করেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের একটি গাড়ি সহ 2টি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। গত শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে 8 দফা নির্দেশনা জারি করা হয়। এরপর থেকে অবৈধ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে। এতেই ক্ষুব্ধ হন অটোরিকশা চালক এবং মালিকরা। এদিকে চুয়াডাঙ্গায় অভিনব পদ্ধতিতে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার। বৈদ্যুতিক মিটার চুরির পর আবার রেখে যাওয়া হচ্ছে মোবাইল নম্বর। সেই নম্বরে যোগাযোগ করলেই দাবি করা হচ্ছে টাকা, আর মোবাইলের মাধ্যমে টাকা ফেরত পাঠালেই দিচ্ছে চুরি যাওয়া সেই মিটার। এমন অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। শুধু চুয়াডাঙ্গার কয়েকটি এলাকা থেকেই গেল 10 দিনে চুরি হয়েছে মোট 75টি মিটার। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ জমার পাশাপাশি করা হয়েছে জিডিও। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে আছেন অপরাধীরা। চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তীর প্রতিবেদন। গেল সপ্তাহে কয়েক রাতের ব্যবধানে চুয়াডাঙ্গার হাতিকাটা, আলুকদিয়া, ভালাইপুর ও গোকুলখালী এলাকা থেকে প্রায় অর্ধশত 3 ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার চুরির পর সেখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মোবাইল নম্বর। সেই নম্বরে যোগাযোগ করা হলে চাওয়া হচ্ছে টাকা। টাকা দিলে ঘণ্টাখানেকের ভিতরেই মিলছে চুরি যাওয়া মিটার। 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে চুরির মিটার ফেরত দিচ্ছে চোর চক্রের সদস্যরা। অনেক ভুক্তভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়ে ফিরে পেয়েছেন নিজের চুরি হওয়া মিটার। অনেকে আবার টাকা দিয়ে রয়েছেন অপেক্ষায়। কাগজের নাম্বারটাই ফোন দিই, তখন চোর বলে যে আপনার এখানে সিরিয়াল নাম্বার কত আছে। আমরা বলি 23, বলছে আপনার মিটারটা আমরা ফেরত দেবো, 12,000 টাকা পাঠান। মিটারের ওই গায়ে পলিথিন লিখে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে যাচ্ছে, দিয়ে সিরিয়াল নাম্বারে যোগাযোগ করলে বিকাশে কারোর 15,000, কারোর 10,000, কারোর 20,000 টাকা পাঠাতে বলছে। অবাক কাণ্ড, একই নাম্বার থেকে এখনও বিভিন্ন ব্যবসায়ীর কাছে মিটার ফিরিয়ে দেওয়ার জন্য ফোন করছেন চোর চক্রের সক্রিয় সদস্যরা। আশ্বাস দিচ্ছেন টাকা দিলেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে মিটার। 17 নাম্বারওয়ালা টাকা দিছে, 17 নাম্বারওয়ালাকে মাল দিয়ে দিছি। তো দেন তাহলে মাল দেরি করি, মাল জায়গা মতো রেখে আসি, টাকা 10,000 সাথে ধরে দেবো। চুরির পর প্রকাশ্যে এভাবে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও মেলেনি সমাধান, বরং দিনে দিনে এলাকায় চুরির আতঙ্ক বাড়ছেই। অনেকেই রাত জেগে দিচ্ছেন মিটার পাহারা। সমাধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এবার বিদ্যুৎ অফিসে নেওয়ার পরে সে তো ফের হুমকি দিচ্ছে, ফের মিটার খুলে নিয়ে আনবো, আমার টাকা দিলি না। এই তো আমার সারা মানে ঘুম নেই, মিটার পাহারা দিয়ে যাচ্ছে। ভুক্তভোগীগুলো আছে সবাই মিলে থানাতে অভিযোগ করছি। পুলিশ প্রশাসন চাইলে কিন্তু 24 ঘন্টার ভিতরে আমাদের মিটারগুলো উদ্ধার করতে পারে। প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন গ্রাহকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অভিনব প্রতারণায় নেমেছে একটি সুনির্দিষ্ট চক্র। ফেরত দিলে আমরা মিটারটা ব্যবহার করতে পারি না। এটা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের কিন্তু ওয়ার্কশপ থেকে সিল করে আনতে হয়। আমরা সিল করার আগে মিটার টেস্ট হবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়ার্কশপে। যদি টেস্টে ভালো হয় আমরা মিটার ব্যবহার করতে পারবো, অন্যথায় আমরা নতুন মিটার দিয়ে গ্রাহকদের রিকানেকশন দিই। সেক্ষেত্রে প্রথমবার চুরি হিসেবে 50% মূল্য পরিশোধ করতে হবে। মিটার চুরির সাথে জড়িতদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে জানায় পুলিশ। এটা নিবিড়ভাবে তদন্ত করছি, শুধু থানা পুলিশ না, আমাদের সিসিআইসি, ডিবি, আমরা সবাই এই বিষয়টা নিয়ে তদন্ত করছি এবং অচিরেই একটা রেজাল্ট পাওয়া যাবে বলে আমি মনে করছি। চুয়াডাঙ্গা ছাড়াও আশপাশের জেলা কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ এলাকাতেও ঘটছে এমন চুরির ঘটনা। এখন চুয়াডাঙ্গা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনেক জরুরি প্রকল্প মন্ত্রণালয়ে আটকে আছে বলে অভিযোগ করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর বিপ্লব উদ্যানে সবুজায়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এগুলো মিনিস্ট্রিতে গিয়েছে, বিভিন্ন মিনিস্ট্রিতে। আমরা কিন্তু
সাইন করে দিয়েছে, কিন্তু যে জায়গায় যারা আন্দোলনে ছিল, যাদের দায়িত্বটা বেশি, সেই জায়গায় গিয়ে তারা সেখানে ফেল করছে। এটা আমাদের দুঃখ। ফাইলগুলো প্রধান উপদেষ্টার কাছেও গিয়েছে, যেহেতু আমি সরাসরি সেখানে গিয়েছি, এবং ইউকের যে প্রজেক্টটা সরাসরি প্রধান উপদেষ্টার দপ্তরে দেওয়া হয়েছে, এবং সেটা অলরেডি ওনাদের এখান থেকে কাউকে না কাউকে মনিটরিং করার দায়িত্ব দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। চাঁদা না পেয়ে সাভারে এক ওয়ার্ড যুবদল নেতা সহ ৩ জনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতদের মধ্যে একজনের অবস্থা এখন আশঙ্কাজনক। গতরাতে সাভারের হেমায়তপুরের গোয়ালপাড়া এলাকায় ঘটে এই ঘটনা। এই ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে জানানো হয়, দীর্ঘদিন যুবদল নেতা নাইমের কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসী রাসেল বাহিনী। চাঁদার টাকা না পেয়ে নাইমের অটো গ্যারেজে দলবল নিয়ে হামলা চালায় রাসেল। একসময় গ্যারেজ ম্যানেজার সিফাত বাধা দিলে তাকে তুলে নিয়ে গিয়ে রাতভর করা হয় নির্যাতন। পরে আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র 3 দিন বাকি। এরই মধ্যে রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে মন্দির মণ্ডপের প্রতিমাগুলো। ময়মনসিংহে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আয়োজন বর্ণিল করতে ব্যস্ত সময় পার করছেন কারিগররাও। এবছর ময়মনসিংহ জেলায় 781টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। একইভাবে বরিশালে কারিগরদের নিপুণ হাতে বর্ণিল হয়ে উঠেছে প্রতিমা। বিভিন্ন নকশা আলপনায় সেজে উঠেছে মণ্ডপগুলো। মাগুরায় নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় পূজাকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা। এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekontv।